সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। আজকে কথা বলবো একটু সজল ঘোষকে নিয়ে। সজল ঘোষ বেশ লড়াকু নেতা। এই লোকসভা নির্বাচনের মধ্যে বরানগর বিধানসভায় বাই ইলেকশন চলছে। এই লোকসভা নির্বাচনের মধ্যে এই বিধানসভার বাই ইলেকশনটি অনেকে যেন নজরআন্দাজ করে দিচ্ছে, অনেকে আনদেখা করে দিচ্ছে। বেশ মজাদার লড়াই চলছে এখানেও। কিন্তু বরানগর সেই কেন্দ্র যেখান থেকে জ্যোতি বসু 6বার এমএলএ হয়েছিলেন। 1951 থেকে 1971 পর্যন্ত 6বার এমএলএ হয়েছিলেন জ্যোতি বসু। তো এই কেন্দ্রটি একটি খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাপস রায়, যে তাপস রায় এখন বিজেপির ক্যান্ডিডেট উত্তর কলকাতায়, সেই তাপস রায় এখান থেকে 2011, 2016 এবং 2021-এ 3বারের এমএলএ। কিন্তু সেই তাপস রায় এবার বরানগর কেন্দ্রটি ছেড়ে দেয়, অর্থাৎ তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার পরে বরানগর বিধানসভা কেন্দ্রটিতে নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। তাই এই লোকসভার মধ্যে বরানগর বিধানসভাটিতে বাই ইলেকশন চলছে। তো বিজেপির পক্ষ থেকে লড়ছেন সজল ঘোষ, তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন সায়ন্তিকা ব্যানার্জি, আর তন্ময় ভট্টাচার্য লড়ছেন সিপিআইএম এর পক্ষ থেকে, জোট প্রার্থী টলিউড নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জি ভাবছেন সবাই এমএলএ এমপি হয়ে যাচ্ছে, আমি কি কম নায়িকা নাকি? আমাকেও এক জায়গায় দিতে হবে, আমাকেও বিধানসভার টিকিট দিতে হবে বা লোকসভার টিকিট দিতে হবে। তো মমতা ব্যানার্জি জেনে বুঝে যে এত লাফালাফি করছে বাচ্চা মেয়েটা, চলো একে একটা টিকিট দিয়ে দিই, একটা খেলনা দিয়ে দিই, খেলুক। সায়ন্তিকা ব্যানার্জির কথা, সবাই টিকিট পাচ্ছে, কেউ এমপি হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে টলিউড থেকে, আর আমি ফাঁকা বসে থাকবো নাকি? সায়ন্তিকা ব্যানার্জি ভাবছে তিনি বোধহয় এমএলএ হয়েই যাচ্ছেন, যেহেতু তৃণমূল তাকে টিকিট দিয়েছে। কিন্তু লড়াইটা কিন্তু এত সহজ নয়। লড়াইটা কাদের সঙ্গে হচ্ছে? লড়াইটা কিন্তু তৃণমূলীদের সঙ্গেই হচ্ছে, তারা কিন্তু আজকে বিজেপিতে। তো লড়াইটা এত সহজ নয়। যে তাপস রায় এই বরানগর বিধানসভাটিকে ইনসাইড আউট ভালো করে চেনেন, প্রশাসনকে ভালো করে চেনেন এবং দুই দলের সমস্ত নেতা কর্মীদেরকে ভালো করে চেনেন, তার বিরুদ্ধে লড়াই। তাপস রায় তো লোকসভায় লড়ছে, সেটা আলাদা কথা, কিন্তু সজল ঘোষ আর তাপস রায় এক দলে এখন। তো সজল ঘোষের বিরুদ্ধে লড়াই মানে তাপস রায়ের বিরুদ্ধে লড়াই। তাপস রায়ের সিট এটা। আর সজল ঘোষও কিন্তু লড়াকু নেতা, নিজে হ্যান্ড মাইক নিয়ে বেরিয়ে পড়ছেন প্রচার করতে, হাঁটু জলের মধ্যে নেমে পড়ছেন প্রচার করতে। তো এবারে লড়াইটা এত সহজ হবে না তৃণমূলের জন্য, আর সায়ন্তিকার জন্য তো মোটেই নয়। ওই বরানগরের একটি ছোট্ট গল্প বলি, তাহলেই বুঝতে পারবেন তৃণমূলের পায়ের নিচের মাটি কিভাবে এখান থেকে সরে গেছে। গতকালকের ঘটনা, বরানগর বাজারে তাপস রায়, কৌস্তুভ বাগচি, সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি এরা সবাই একটা প্রচার সভা বসিয়েছেন বিকেলের দিকে। প্রচার সভা চলছে, প্রচার সভার ভাষণের যেমন গরমাগরমি চলছে, চলতে চলতে হঠাৎ করে কিছু তৃণমূলী ছেলেপেলে এসে সবার সামনে হুজ্জুতি শুরু করে দিল, আর পুলিশ নির্বাক চোখে দলদাস হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এই স্বভাব সম্পূর্ণভাবে ভণ্ডুল হওয়ার উপক্রম। সেই সময় তাপস রায় ব্যাপারটাকে হ্যান্ডেল করলেন এবং সভা আবার পুনরায় চালু হলো। তারপরে আশেপাশের লোকের যে উক্তি ছিল, কথা ছিল, তা কিন্তু তৃণমূলকে হারিয়ে দেবার জন্য যথেষ্ট। তারা বলছে এদের পায়ের তলার মাটি চলে গেছে, বাজারের লোক বলছে পায়ের তলার মাটি খসে গেছে, যার জন্য এরা আজকে হুজ্জুতি করছে। আরে বাবু, তোরা লড় না, তোরা নির্বাচন লড় না, যেভাবে নির্বাচন লড়তে হয়, যে যার সভা করছে সভা করতে দে না। অর্থাৎ তাপস রায়, সজল ঘোষের প্রতি মানুষের একটা সফট কর্নার তৈরি হয়ে রয়েছে, মানুষ চাইছে এদেরকে। তো তৃণমূলীরা ঝামেলা করলে কি হবে? আর যে ভোটের কথা বলছেন, ভোট আশা করি ঠিক করেই হবে। আর যে মুসলিম ভোটের কথা বলছেন, মুসলিম ভোটের অনেকটা নিয়ে যাবেন তন্ময় ভট্টাচার্য। সংখ্যালঘুরা এবারে 2024-এর নির্বাচনে তৃণমূলকে কিন্তু আর বিশ্বাস করছে না, সেটা মমতা ব্যানার্জি বুঝতে পারছেন। সংখ্যালঘুরা কিন্তু তার থেকে বেশি জোট প্রার্থীকে বিশ্বাস করতে শুরু করেছে। এই ঘটনাটি এরম কেন হলো, পরের ভিডিওটি সম্পূর্ণ তা নিয়েই আসবে। আপনাদের এর মধ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে, 2021-এর বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের 91% তৃণমূল কংগ্রেস পেয়েছিল। তৃণমূল কংগ্রেস যদি এই মুসলিম ভোটের এই 91% না পায়, তাহলে কিন্তু তাদের অবস্থা খুব খারাপ। এবার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা এই মুসলিম ভোটের 91% তো পাচ্ছে না, এই পার্সেন্টেজটা কমে 70-এর কাছাকাছি চলে আসতে চলেছে। বরানগর বিধানসভার যে ফলাফল আসতে চলেছে তা কিন্তু সজল ঘোষের পক্ষে, তা কিন্তু সায়ন্তিকা ব্যানার্জির পক্ষে নয়। মিলিয়ে নেবেন কথাটা।
বন্ধুগণ, আমার ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।